9 জন। আর কজন আসে একটুখানি চলে আসো, চট করে হয়ে যাবে। আমার ক্লাসটাই মনে হয় সবচেয়ে বেশি তোমাদের ডিস্টার্ব হয় না? এই প্ল্যাটফর্মটাই আমার অরিন্দমেশ্য, হ্যাঁ। অদিতি, বাকিরা আসো, ঝট করে একটু চলে আসো। কাটরিনা বলো। V3 ওটা আমি বুঝিনি, একটু দেখো। V1 V2 V3 হ্যাঁ আসছে ওটা, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আচ্ছা বলে দিচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ। চলো আসো, 3-4 জন যারা আসছে তারা আবার আশা করি ঢুকে যাবে না। আমারটাই বেশি তোমাদের মনে হয় ডিস্টার্ব হয়, আমার ক্লাসটাই বেশি। দেখো, আমি আবার একবার রিপিট করছি তোমাদের। পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরালও ইউ, একজন, একটা তুমি একটা তোমরা। থার্ড পার্সন প্লুরাল হচ্ছে যা কিছু, একটা হচ্ছে দে, আর যা কিছু পৃথিবীতে একের বেশি। আর থার্ড পার্সন সিঙ্গুলার হতে যা কিছু পৃথিবীতে এক পিস বোঝায়, যেমন হি, যেমন শি, যেমন ইট। যা কিছু পৃথিবীতে একটা, তার দ্বারা অলওয়েজ থার্ড পার্সনই তোমার বোঝাবে। ক্লিয়ার? না, ওকে ওকে। দেখো, এবার ধরো তোমায় বললো, যে কোনো একটা উদাহরণ তুলে নাও। যেমন তোমায় বললো ট্রি। যখনই তোমায় বললো ট্রি, কটা গাছ? তুমি বলবে একটা গাছ। যেই একটা গাছের কথা বলছে, তাহলে সেটা কি হয়ে গেল? ট্রি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ট্রি কি হয়ে গেল তখন? সিঙ্গুলার নাম্বার। একটা জিনিস মনে রাখবে, যাই ঘটে যাক না কেন, সিঙ্গুলার নাম্বার সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে, আর প্লুরাল নাম্বার সব সময় প্লুরাল ভার্ব নেবে। ক্লিয়ার? সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাম্বার প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব যেমন ইজ, যেমন অ্যাম, এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। প্লুরাল ভার্ব যেমন আর, যেমন ওয়্যার, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে? আমি জাস্ট এটা এ কারণেই বললাম যে পার্সনটা ক্লিয়ার হলে, যেমন যেমন তুমি যখন আই এর কথা বলবে, যখন তুমি আই এর কথা বলবে, আই এর পরে কি ভার্ব বসে? অ্যাম। যেই আই এর বদলে হি হয়ে গেল, তখনই ভার্বটা হয়ে গেল ইজ। সুতরাং যখন পার্সন চেঞ্জ হয়, তখন কি হয়ে যায়? অটোমেটিক ভার্বও চেঞ্জ হয়। সেই কথাটাই ওখানে বলা হচ্ছে। ওকে? এবার দেখো, এবার আসি পুনরায় আমরা স্লাইডে আসি। পুনরায় আমরা স্লাইডে আসি। দেখো, যেটা আমি বলছিলাম তোমাদের, এই যে যেটা আমি বলছিলাম তোমাদের, যে সিঙ্গুলার নাম্বার কোথায় গেল?
একটু সমস্যা হচ্ছে, এত সমস্যা হলে কি করে পারা যায় মানুষ। একটা ব্যবস্থা না করলে হবে না। আচ্ছা, আমাকে তোমরা একটা কথা বলো তো, জাস্ট বাকি স্যারের ক্লাসে কি তোমাদের প্রবলেম হয়? মানে তাহলে আমাকে আমার সিস্টেমটা দেখতে হবে। জাস্ট একটা কমেন্টে বলো তো, কি বাকি স্যারের ক্লাসে প্রবলেম হয় নাকি আমারটাই জাস্ট স্লো হয়ে যায়? আমার বাকি সার্ভারে ঠিকই থাকে। একটু কেউ একজন কমেন্টে বলো তো, শুধু আমারটাই প্রবলেম হয় না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটাই বুঝছি, আমারই ফল্ট। কিন্তু কি করে, আমি একটু আগে পড়ালাম, এই প্ল্যাটফর্মটাই আমাদের। ঠিক আছে, চলো আর কি করা যাবে, আমি দেখবো পরের দিন, এটা দেখবো। কারণ এইভাবে পড়াতে ভীষণ অসুবিধা হয় এবং তোমরাও পড়বে, তোমাদেরও বোরিং লাগবে, আমারও বোরিং লাগবে, কারণ পড়ার একটা ফ্লো থাকে। যাই হোক, এবার আসি আহ, এবার আসি ভার্বের প্রকারভেদে। ট্রিনার একটা প্রশ্ন ছিল যে V1 V2 V3 কি, এটা বুঝিয়ে দেবে। আমরা আসছি, যখন আমরা V1 V2 V3-তে আসবো একদম শেষে আমি গিয়ে বুঝিয়ে দেবো। ভার্ব হচ্ছে মেজরলি দুটো ক্যাটাগরিতে ভার্বকে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দেখো, প্রিন্সিপাল ভার্ব যা মেইন ভার্ব তাই, অক্সিলিয়ারি ভার্ব যা হেল্পিং ভার্বও তাই। প্রিন্সিপাল ভার্বকে এই যে লেক্সিক্যাল ভার্ব বলা হয়, এটা জাস্ট একটা এর আলাদা নাম, এছাড়া এখানে কিছু নেই। তুমি শুধু প্রিন্সিপাল ভার্বকে প্রিন্সিপাল ভার্ব মনে রাখবে, কোনো অসুবিধা নেই, এতেই তোমার কাজ চলে যাবে। ক্লিয়ার? শুধু মনে রাখবে প্রিন্সিপাল ভার্ব যা মেইন ভার্বও তাই, অক্সিলিয়ারি ভার্ব যা হেল্পিং ভার্বও তাই। ভার্বকে মেজরলি এই দুটো ভাগে ভাগ করা যায়। এবার আসছে আমরা প্রিন্সিপাল ভার্ব কি। হুম বলছে ভার্বস যেগুলো স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে, যে সমস্ত ভার্ব স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, আদার্স ভার্ব অন্য ভার্বের কোনো ইউজ ছাড়াই, যে সমস্ত ভার্ব অন্য ভার্বের ব্যবহার ছাড়াই স্বাধীনভাবে ইউজ হতে পারে, সেটাকেই বলা হয় প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। আবার বলছি, একভাবে মন দিয়ে শোনো, তোমরা এখন নোট বানাবে না কেউই। যদি কেউ বানিয়ে থাকো স্টপ করো, কারণ সাব পয়েন্টগুলো তোমরা যেগুলো আমি লিখছি না সেগুলো লিখতে পারো, যেহেতু রেকর্ডিং পাবে সেখান থেকে তোমরা নিয়ে নিও। কেউ নোট পড়ার সময় নোট লিখতে যাবে না, হ্যাঁ? তোমাদেরই এটা প্রবলেম হবে। জাস্ট বুঝে নাও, যে যেহেতু এটা তো বোঝার জিনিস, সে কারণে বুঝে নাও। নেক্সট, এবার দেখো, যদি বলি কি প্রিন্সিপাল ভার্ব কি, যদি আমি বলি হি ইজ এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, সে কি একজন গায়ক। হি ডাজ হার জব, সে তার কাজ করে। দে হ্যাভ মেনি প্রবলেমস, তাদের অনেক সমস্যা আছে। এরা সব কি হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের অর্থ প্রকাশ করছে, তাই জন্য এদেরকে কি বলা হয়, প্রিন্সিপাল ভার্ব। শুধু জাস্ট প্রিন্সিপাল ভার্ব মনে রাখবে সেই ধরনের ভার্ব যাদের অন্য কারোর হেল্প লাগে না। ওকে, এবার আসি, যখন ভার্বের অবজেক্ট নেয়ার প্রবণতা থাকে, আমরা কি জানি, প্রত্যেকটা ভার্ব একটা অবজেক্ট নেয়। প্রত্যেকটা ভার্ব বলাটা ভুল, যেমন কিছু কিছু ভার্বের অবজেক্ট লাগে না, সেগুলোও ইন্ট্রানজিটিভের মধ্যে পড়ে। যে সমস্ত ভার্ব অবজেক্ট নেবে কি নেবে না, একদম পাতি কথায় যদি বলি, যদি প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট নেবে কি নেবে না, তার উপর ভিত্তি করে ভার্বকে দুভাগে ভাগ করা হয়। মনে রাখবে, যদি কেউ জিজ্ঞেস করে ভার্ব কত প্রকার, তোমার সিম্পল উত্তর হবে ভার্ব দু প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এবার আসছি প্রিন্সিপাল ভার্ব, এটাকে দুভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? কি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি ট্রানজিটিভ ভার্বটাকে প্রথমে আসি। যে সমস্ত ভার্বের অবজেক্ট লাগে একটা বা দুটো, একটা বা তার বেশি, দুটো বলা ভুল, একটা বা তার বেশি, মানে যে সমস্ত ভার্বের
অবজেক্ট প্রয়োজন হয় তার মানে প্রকাশ করার জন্য, তার অর্থ প্রকাশ করার জন্য, তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। প্রশ্ন হচ্ছে, যদি তুমি মনে করো এই পার্টটা নেই, এই পার্টটা ধরো তোমার মনে করো নেই, তুমি কি বলবে? শি রিডস, শি রিডস, ওকে, সে পড়ে। যখনই বলবে সে পড়ে, তুমি আদার সাইডে যে থাকবে সে বলবে কি পড়ে। মনের যে ভাবটা থাকে সেটা কখনোই পূর্ণ হচ্ছে না। তাই জন্য শি রিডস যখনই বলছে সে পড়ে, আমাদের ইনকমপ্লিট সেন্স থেকে যাচ্ছে। সে কারণে কি পড়ে, তুমি বলছো বই পড়ে। দা বুক যেই তুমি দিচ্ছ, মানে এই অবজেক্টটা যেই তুমি দিচ্ছ, তখন এই সেন্টেন্সটা মিনিং কমপ্লিট করছে। তখন এই সেন্টেন্সটা মিনিং কমপ্লিট করছে। মানে যখন কোনো ভার্ব তার মিনিংটা প্রকাশ করতে তার অবজেক্টের প্রয়োজন হয়, তখন সেটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। আর একটা উদাহরণ যদি বলি, হি গেভ মি এ মোবাইল ফোন, সে আমাকে দিয়েছে। গেভ মানে কি দেয়া, কি দিয়েছে? এ দেখো মোবাইল ফোন, মোবাইল ফোন, ভালো করে বুঝো। যদি আমি এই পর্যন্ত আমি স্টপ করে দিই, হি গেভ, সে আমায় দিয়েছে, প্রশ্ন আসবে কি দিয়েছে? সেন্স ক্লিয়ার নয়। সেন্স ক্লিয়ার করার জন্য পরে আর একটা ভার্বের প্রয়োজন হচ্ছে, কি দিচ্ছে? এই অবজেক্টের প্রয়োজন হচ্ছে, সরি। কি দিয়েছে? মোবাইল ফোন দিয়েছে। দেখেছো, মাঝখানে ডিস্ট্রাকশন হলে ভীষণ প্রবলেম হয়। কি দিয়েছে? মোবাইল ফোন দিয়েছে। সে কারণে এই ভার্বটার মিনিং প্রকাশের জন্য এই অবজেক্টটার আমার প্রয়োজন হচ্ছে। তাহলে ডেফিনেটলি এই ভার্বটা কি হয়ে গেল? ট্রান্সিটিভ ভার্ব। আবার একটা, হি স হার ইন দ্য মার্কেট। প্রশ্ন হচ্ছে দেখেছে। আই স হার ইন দ্য মার্কেট, আমি দেখেছি। প্রশ্ন হচ্ছে কাকে দেখেছি? উত্তর হচ্ছে তাকে দেখেছি। ক্লিয়ার? কাকে দেখেছি? তাকে দেখেছি। সুতরাং আমি দেখেছি যদি এইটুক বলা হয়, তাহলে তোমার কাছে সেন্স ক্লিয়ার হবে? উত্তর হচ্ছে না। দেখো, ভার্ব চ্যাপ্টারটা ভীষণ কমপ্লেক্স। আমি তোমাদেরকে একদম সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমি দেখেছি, কি দেখেছি। দাঁড়াও, বলো ত্রিনা, বলো। ট্রানজিটিভ ভার্ব যেটা, সেটা বাংলায় আমরা সমাপিকা ক্রিয়া, মানে সমাপিকা ক্রিয়া যেটা, সেটা মেবি। আর সমাপিকা ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্বটা মেবি অসমাপিকা অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর স্যার এখানে আরেকটা প্রশ্ন আছে আমার। আবার বলি তোমাকে একটা কথা। তুমি হ্যাঁ। বাংলা আর ইংরেজি সেপারেটলি বোঝার চেষ্টা করো, তোমার অনেক সুবিধা হবে। কারণ যখনই আমি জেরান বলবো না, তখনই আর তোমাকে আমি বোঝাতে হুম। পারবো না। আচ্ছা না না বলো, না, আমি বুঝেছি ব্যাপারটা, মানে আমি জাস্ট মানে এমনি আমার আর কি ইয়ের জন্য আমি বলো বলো বলো। সুবিধার জন্য ব্যাপারটা আমি একটু হুম, ইয়ে করলাম। আর স্যার এখানে আরেকটা প্রশ্ন আছে, হুম। শি রিডস হলো না, শি রিডসটা কেন হলো, এটা আমার মাথায় ঢোকে না, এসটা আমি কেন যোগ হচ্ছে? আরেকটু বাদে বলছি, আরেকটু বাদে। যেহেতু সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখনই হুম কোনো জিনিস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, জিনিস বলতে আমি এখানে সাবজেক্টের কথা বলছি, যখনই কোনো হুম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন হুম এস বাই এস যোগ হবে। যেমন হি হুম কোন পার্সন? হুম তোমাকে প্রথমে ধরতে হবে, আমি থার্ড শিখেছি তিনটে পার্সন, পার্সন। থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি সি। হ্যাঁ থার্ড পার্সন চলে গেল, তাহলে থার্ড পার্সন। এবার প্রশ্ন হচ্ছে নাম্বার কি, একটা না একের বেশি? তুমি বলছো সি বোঝাতে তো একজনকেই বোঝায়, তাহলে কি হবে? হ্যাঁ, ওটা রিডস হবে। যেমন আচ্ছা, যেমন তুমি হুম যদি বলি অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য একটা তোলো যে দ্য ম্যান গো, তাহলে এটা কি ঠিক হবে? হুম তুমি বলবে না, ভুল হবে। কারণ দ্য ম্যান কটা লোক? তুমি বলছো একটা লোক। দ্য ম্যান হুম, কোন, দ্য ম্যান কি আই ইউ ইউ এর মধ্যে পড়ছে? তুমি বলছো না, না তাহলে না ফার্স্ট না সেকেন্ড না, পার্সনের মধ্যে পড়ছে না। এবার পড়ে রয়েছে থার্ড পার্সন। আমি এইটুকু শিওর হয়ে হুম গেলাম দ্য ম্যান হচ্ছে থার্ড পার্সন। এবার প্রশ্ন হচ্ছে হুম থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল? দ্য ম্যান, দ্য এ এটা অ্যান্ড দি যোগ আসে, সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার, ডেফিনেটলি হুম গোর পরে, দ্য ম্যান গোর পরে এস বাই এস যোগ গোজ, হবে। এবার যখন কোনো শব্দের শেষে ও থাকে, তাহলে ই এস যোগ হয়। এক্স থাকলেও ই এস আচ্ছা, যোগ হয়। সে কারণে হয়ে যায় হুম দ্য ম্যান গোস। মনে রাখবে, একমাত্র এস বাই এস যোগ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এই যে তুমি কথাটা বললে, এটা টেন্সে গিয়ে ক্লিয়ার হবে। সিম্পল প্রেজেন্ট আচ্ছা, টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সে কারণে আমরা এস বাই এস যোগ করলাম। পরের সেন্টেন্সটা দেখো, হি গেভ মি আছে। হির পরে কিন্তু হুম, যেই পাস্ট টেন্স বসিয়েছি গেভ মানে ভি টু, হ্যাঁ 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 তখন কিন্তু হ্যাঁ আর আমি হ্যাঁ এস হ্যাঁ বাই হ্যাঁ, এস যোগ করিনি, যেহেতু এটা পাস্ট টেন্স। একদম একদম ওটা আমি একদম। টেন্সে গিয়ে ক্লিয়ার করে দেবো। ওকে, আমি আচ্ছা স্যার বলছি, হ্যাঁ বলো। সিঙ্গুলারের ক্ষেত্রেই এটা এসটা যোগ হবে, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দুটো না। কন্ডিশন, এক তো তোমার থার্ড পার্সন হতে হবে, আর সেকেন্ড হ্যাঁ, তোমার সিঙ্গুলার নাম্বার হতে হবে।
বাহ, এই জিনিসটা আমার খুব সুন্দর ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। দেখো এবার আসি। আচ্ছা, পরেরটা তো আমরা এ দেখো ওর কথাটার উত্তর অনুযায়ী রিফাত, রিফাত কতজন? একজন ব্যক্তি। তাহলে কি হচ্ছে, ওয়ান্ট আছে। তাহলে প্রশ্ন হচ্ছে রিফাত কোন পার্সন? তুমি বলে আইউ ইউ ইউ এর মধ্যে পড়ছে না, তাহলে থার্ড পার্সনের সিঙ্গুলার না প্লুরাল? একজন সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, ওয়ান্ট রয়েছে, ওয়ান্টস হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো, ওকে দাঁড়াও একটু, বিক্রম বলো। বিক্রম, বিক্রম একটু শর্টে বলবে, হ্যাঁ, যাতে আমি পরেরটা বলতে পারি। বলো। মানে আমার নেটওয়ার্ক কানেকশনটা কেটে গেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। তো V1 V2 V3 যেটা বললেন আর কি, ওটা ওটা বলুন আমি আর। আসবো, দেখো অ্যাকচুয়াল V1 V2 V3 টেন্সে পাবো, আমি এখানে শেষে আলোচনা করে দেবো V1 V2 V3। অ্যাকচুয়ালি V1 V2 V3টাই আমাদের লাগে, সে কারণে সবার কোয়েরি হচ্ছে V1 V2 V3। এখন আমার তো ভার্ব চ্যাপ্টারটা তুলছি, সুতরাং একটু বেসিকে যেতেই হবে, এটা লাগে না তবু স্যার পড়াচ্ছি। হ্যাঁ, আমি ট্রানজিটিভ শেষে বলে আবার দেবো। বলুন না। কোনটা বলো তো? ট্রানজিটিভ ভার্বটা আবার বলুন। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্ব তাদের মিনিং প্রকাশের জন্য অবজেক্ট লাগে। তুমি বলো শি রিডস, যখনই তুমি বলবে শি রিডস, মিনিং ক্লিয়ার তোমার কাছে? সে পড়ে, কি পড়ে আমরা জানি না। না। এবার কি পড়ে এটা জানার জন্য পরের অবজেক্টটা জুড়তে হবে, কি না বই পড়ে, দা বুক। সেখানে রিডস শব্দটার মিনিং প্রকাশের জন্য পরের অবজেক্টটা লাগছে, তাই রিডস ডেফিনেটলি ট্রানজিটিভ হবে। ওকে, অর্থাৎ যে ভার্ব তার মানে প্রকাশের জন্য অবজেক্টের লাগে, সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়, তাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার দেখো, এবার আসি ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ইনট্রানজিটিভ ভার্ব ব্যাপারটা কি? ইনট্রানজিটিভ ভার্ব ব্যাপারটা হলো এই, হয়তো অনেকের, আবার আমার হয়তো নেটওয়ার্ক স্লো হয়ে যেতে পারে, ক্লিয়ার, নেটওয়ার্ক স্লো হয়ে যেতে পারে, শিওর। ইনট্রানজিটিভ ভার্ব ব্যাপারটা হলো এই, যখন, এখনো তো আসেনি, অপেক্ষা করে যাও, অনেকের এখনো আসেনি, আমারই এখনো আসেনি মেট সার্ভারে, কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। সত্যি যন্ত্রণা, কোনো না কোনো একটা সিস্টেমের প্রবলেম আছেই। কি করে বলবো বলো, এখনো তোমাদের এখনো ইন্ট্রানজিটিভ ভার্বই আসেনি। এক সেকেন্ড। চলো দেখো, ইন্ট্রানজিটিভ ভার্ব হয়তো এখন এসছে। পরের দিন আমার এখানে একটা ব্যবস্থা করতে হবে, বা ফ্যাকাল্টিকে বলতে হবে, কিছু না কিছু হয় আমার তরফ থেকে না, ওদের সিস্টেমের তরফ থেকে একটা প্রবলেম আছে। দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব কি? যার কোনো অবজেক্টের প্রয়োজনই হয় না তাদের সেন্স প্রকাশ করার জন্য, তার মানে প্রকাশ করার জন্য যার কোনো অবজেক্টই লাগে না, তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ যার অবজেক্ট লাগে, ইন্ট্রানজিটিভ যার অবজেক্ট লাগে না। যেমন যেমন যদি আমি বলি শি রিডস, সে বই পড়ে, এখন সরি শি রিডস, সে পড়ে। এখন যখন আমি বলছি সে পড়ে, শর্টকাটে যদি উত্তর দিই, প্রশ্ন হচ্ছে এখানে কি আছে, অবজেক্ট আছে? আমি লিখেই দিয়েছি এর কোনো অবজেক্টই নেই। এখন সে পড়ে, যে কোনো বই, তোমার যদি কারোর প্রশ্ন, যদি তোমাকে, তুমি ভেতরে পড়ছো, বাইরে থেকে কেউ এলো, জিজ্ঞেস করছে ও কি করছে, তুমি বলছো ও পড়ছে, মানে ক্লিয়ার? কিন্তু সে যখন সেকেন্ড কথাটা বলবে কি পড়ছে, এবার কিন্তু যে ব্যক্তি আসছে তার উত্তর দিতে হচ্ছে, মিনিং ক্লিয়ার হচ্ছে না। সুতরাং যদি আমি সিরিডসেও কমপ্লিট করে দিই, আমি এই কারণে উদাহরণটা তুললাম, যদি আমি সিরিডসেও কমপ্লিট করে দিই মানে ক্লিয়ার, কিন্তু পার্টলি ক্লিয়ার, কিন্তু যেহেতু সেন্টেন্সটা আমার কম বেশি দাঁড়িয়ে যাচ্ছে, সেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা ফেলতে পারবো। সে কারণে আগের সেন্টেন্সটাও আমি উদাহরণটা তুলেছি, শুধু লাস্টে যোগ করে দিয়েছি কি
অবজেক্ট, যেহেতু এর অবজেক্ট নেই সেহেতু কি হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন হচ্ছে সে কি পড়ে, যদি কেউ ব্যক্তি জিজ্ঞেস করে আমাদের কাছে কোনো উত্তর নেই, কিন্তু কি করে সে পড়ে। যেমন সিট ডাউন হিয়ার, এখানে বসে পড়ো, সিট ডাউন হিয়ার মানে এখানে বসে পড়ো। এবার দেখো এই যে সিট, এই যে ভার্বটা, এর কোনো অবজেক্ট লাগছে, তুমি বলবে না, কিন্তু দেখো একটা মোটামুটি মিনিং তুমি কম বেশি তুমি বুঝতে পারছো কি এখানে সে বসে আছে বা এখানে বসে পড়ো। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিটা উড়ছে, মানে পাখিরা উড়ছে, অবজেক্ট আছে, তুমি বলবে না, কিন্তু দেখো মিনিং কম বেশি ক্লিয়ার। যেমন শি ইজ সিঙ্গিং, সে গান গাইছে, সরি সে গাইছে, দেখো প্রশ্ন হচ্ছে কি গাইছে, অবজেক্ট আছে এর না, কিন্তু কম বেশি মিনিং ক্লিয়ার নেই, বাট মিনিং বুঝতে পারছি সে গাইছে। দ্য সান সেট, সূর্য অস্ত গেছে, অবজেক্ট আছে না। মানে আমি জাস্ট তোমাকে এইটুকুই বোঝাতে চাইছি। আচ্ছা পরের উদাহরণটা আমি দিই ভালো করে। আই ওয়াক টু দ্য পার্ক টুডে, মানে আমি পার্কে গেছি আজকে। এখন অনেকে কি বলবে জানো তো, এই পার্কটা হচ্ছে অবজেক্ট, অনেকে বলবে এই পার্কটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আমি বলি পার্ক কিন্তু অবজেক্ট নয়। আমি প্রথম দিন শিখিয়েছিলাম পার্ক কিন্তু কমপ্লিমেন্ট। অবজেক্ট কি আসবে যখন যে ভার্ব আছে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। প্রশ্ন করো ওয়াক, হাঁটে, কি হাঁটে, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন উত্তর হবে যে পার্কে হাঁটে, কিন্তু উত্তর হয় না। যদি বলতো কোথায় হাঁটে তুমি বলতে পারতে পার্কে হাঁটে। কাকে হাঁটে, উত্তর নেই। তাহলে পার্ক কিন্তু কোনোদিন তুমি অবজেক্ট বলতে পারবে না পার্ককে, এই জন্য পার্কটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাই কোনোদিন এটা এই সেন্টেন্সটাকে এই ওয়াকটাকে তুমি বলো না এই ওয়াক ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ওয়াকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব, ওয়াক ওই ওয়াকের সাথে কিন্তু কোনো অবজেক্ট নেই, এই যেটাকে দেখছো এটা কিন্তু কমপ্লিমেন্ট। ক্লিয়ার, এই যেটা দেখছো তুমি সেটা কিন্তু কমপ্লিমেন্ট। সেম অ্যাজ পরের উদাহরণটাও তাই। এটা গেল আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, শুধু আমরা মনে রাখবো ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের মিনিং প্রকাশের জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, যে ভার্ব অবজেক্ট ছাড়াও মোটামুটি মিনিং প্রকাশ করতে পারে, তাকেই আমরা কি বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি, যেটা আমি একটু আগে মুখে বললাম সেটাই আমি লিখে দিয়েছি যাতে পড়ানোর সময় নোট তোমাদের না বানাতে হয়। দেখো কি বললাম একটু আগে, যদি অবজেক্ট অ্যাভেলেবেল থাকে তখন সেটা হয় ট্রানজিটিভ, যদি অবজেক্ট না থাকে নট প্রেজেন্ট ইনট্রানজিটিভ। এর বেশি না তোমার জানার দরকার, না তোমার জানার দরকার তো অবভিয়াসলি, বাট বোঝার প্রয়োজন নেই। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। প্রশ্ন হচ্ছে অবজেক্ট নিয়ে এত প্রশ্ন হচ্ছে, তখন আসছে একটুখানি পড়িনি যে অবজেক্ট কিভাবে খুঁজবো। যদি বাক্যকে মানে যে ভার্ব আছে সেই ভার্বকে হুম, কাকে আর হোয়াট কি দিয়ে প্রশ্ন করব, যে আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, আর আনসার না পেলে সেটা হবে কমপ্লিমেন্ট। ওকে, দাঁড়াও যে প্রশ্নটা করলে তার আগে উত্তরটা দিয়ে নিই। একজন করলে আরেকবার রিসেন্ড করো একটুখানি। জাস্ট আমি এটাই বলছি যে যদি অবজেক্ট থাকে, একটুখানি যে বললে একটু রিসেন্ড করো। ঠিক আছে, চলো, যে যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ, অবজেক্ট নেই ইনট্রানজিটিভ। অবজেক্ট কোথায় পাবে, যে ভার্ব আছে তাকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করো, যে আনসারটা পাবে সেটা হচ্ছে কি ভার্ব, সেটাই যে আনসারটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। আমাকে দুদিক দেখতে হচ্ছে তো সেই আবার স্লো হয়ে যাচ্ছে, যাই হোক, সেটাই হচ্ছে অবজেক্ট। এবার আসছি, এটা তো গেল একটু আগ পর্যন্ত যা করালাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অবজেক্টের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করছি আমরা, একটার নাম দিচ্ছি ট্রানজিটিভ, একটার নাম দিচ্ছি ইনট্রানজিটিভ। একটু আগে যতদূর পড়িয়ে এসেছি, ট্রানজিটিভ কি, যার অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ কি, যার অবজেক্ট নেই। ক্লিয়ার, দেখো এবার আমি আসছি যে অক্সিলিয়ারি ভার্বটা কি। দেখো আমি একটু আগে বলছি যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের হেল্প ছাড়া নিজের কোনো মিনিং প্রকাশ করতে, মিনিং বলতে নিজের কোনো ব্যবহার আনতে পারে না, যে দ্য ভার্ব হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের কে হেল্প করে, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের হেল্পের দ্বারাই নিজের এক্সিস্টেন্স নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে তাকেই বলা অক্সিলিয়ারি ভার্ব। ভালো করে বোঝো,
যদি আমি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিই, হি ইজ সিঙ্গিং এ সং, তুমি মনে করো ইজটা নেই, আমাদের কি মানে বোঝাতে অসুবিধা হবে যে হি সিঙ্গিং এ সং, সে একটা গান গাইছে? তুমি বলবে না, মানে বোঝাতে অসুবিধা নেই, কিন্তু গ্রামারে বোঝাতে অসুবিধা। কারণ এই যে সিঙ্গিং যখনই আইএনজি করে দিয়েছি, যদি তখনই এ কি হয়ে গেছে, জেরান্ড হয়ে গেছে, ফলে এর নাউনের মতো ব্যবহার হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, একে তো নাউন বানানো যাবে না, একে তো ভার্ব বানাতে হবে, সে কারণে আগে কি দিয়ে দিয়েছি, ইজ জুড়ে দিয়েছি। যেই ইজ হয়ে গেল তখনই এই সিংটা কি হয়ে গেল, মেইন ভার্ব হয়ে গেল। ক্লিয়ার? মনে রাখবে, যদি শুধু সিঙ্গিং থাকে তাহলে ও নাউনের মতো হয়ে যাবে, যেহেতু আমরা নাউন তো ওইভাবে রাখতে পারবো না, সেহেতু আগে কি দিয়ে দিয়েছি, একটা ইজ। যেই ইজ চলে এলো তখনই ওই সিঙ্গিং যেটা নাউন হতে চলেছিল সে হয়ে গেল কি, ভার্ব। সেখানে ইজটা আনার অর্থ কি, একটা আলাদা জিনিস মেইন ভার্বের আগে বসালাম, আর যে আলাদা জিনিসটা মেইন ভার্বের আগে বসালাম সেটাকেই আমরা বলছি কি, হেল্পিং ভার্ব, যার আর এক নাম অক্সিলিয়ারি ভার্ব। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, শি ইজ ডুইং হার জব। এখন তুমি মনে করো যদি ইজটা আমরা মানে মুছে দিই তাহলে আসবে শি ডুইং হার জব, মানেতে তো কিন্তু কোনো প্রবলেম নেই, সে তার কাজ করছে। যদি আমি গ্রামাটিক্যাল ব্যাপারটা দেখি, যে শুধু ডুইং যখন বলবো তখন কিন্তু নাউনের মতো ব্যবহার হবে বা পার্টিসিপেলের মতো ব্যবহার হবে, কিন্তু যখনই ইজ বসিয়ে দেবো তখন মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তখনই কি হয়ে যাবে, ও মেইন ভার্বের মতো ব্যবহার করবে। সুতরাং এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ডু, ডাস, ডিড, এরা সবাই অক্সিলিয়ারি ভার্ব। কি কি? অ্যাম, ইজ, আর এদের পাস্ট টেন্স, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ এদের পাস্ট টেন্স, হ্যাড, ডু, ডাস এদের পাস্ট টেন্স, ডিড। এরা সবাই কি হয়ে গেল, অক্সিলিয়ারি। এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি, ক্লিয়ার? আর মোডাল অক্সিলিয়ারি আসছি। কি কি? আমি আবার বলছি, যখন কোনো ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য আসে তখন তাদেরকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার? দু প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। ভাগ আমি হয়তো করিনি, জাস্ট মনে শুনে রাখো, লাগে না। প্রাইমারি অক্সিলিয়ারি কি কি? অ্যাম, ইজ, আর এদের পাস্ট টেন্স হয় ওয়াজ, হয়। হ্যাভ, হ্যাজ এদের পাস্ট টেন্স হয় হ্যাড। ডু, ডাস এদের পাস্ট টেন্স হয় ডিড। এই যে আমি বললাম অ্যাম, ইজ, আর এদেরকে আমরা ভালো ভাষায় বলি বি ভার্ব। এই যে হ্যাভ, হ্যাজ এদেরকে ভালো ভাষায় ইংরাজিতে চেনার অর্থে বলি এইচ ভার্ব, কারণ এদের শুরুতে এইচ আছে। আর ডু, ডাস, ডিড এদেরকে আমরা বলি ডু ভার্ব। ক্লিয়ার? যখনই আমি কোনো জায়গায় বলবো এখানে ডু ভার্বের ব্যবহার হবে তখনই আমার পড়ানোর মাঝখানে তোমায় বুঝে নিতে হবে যে এখানে আমি লিখছি না, হ্যাঁ, কারো ডাউট যেন না থাকে, আমি মুখেই বলছি যে যদি আমি কখনো পড়াতে পড়াতে বলি এখানে ডু ভার্বের ব্যবহার হবে তখন তোমার মাথায় যেন এইটুক চলে আসে যে ডু, ডাস, ডিড যে কোনো একটা বসবে। যখনই আমি তোমাকে বলবো এখানে এইচ ভার্বের ব্যবহার হবে তোমার মাথায় যেন এইটুক চলে আসে যে আমি বলতে চাইছি এখানে হ্যাভ, হ্যাজ বা হ্যাডের ব্যবহার হবে। যখনই আমি তোমাকে বলবো বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে তখনই তোমাকে বুঝে নিতে হবে বি ভার্ব, অ্যামিজার এদের পাস্ট ফর্ম কি, ওয়াজ, ওয়্যার। তাহলে ওয়াজ আর ওয়্যারের মধ্যে যে কোনো একটা হবে। ক্লিয়ার? তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি? যখন মেন ভার্বের সাহায্য করার জন্য উপস্থিত হয় তখন তাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। মনে রাখবেন, মেন ভার্বের আগে যদি কোনো ভার্ব বসে যায় তখন হয়ে যায় সে অক্সিলিয়ারি ভার্ব। এবার আসি আমরা এরপরে নেক্সট। আচ্ছা দাঁড়াও, বলো। প্রাইমারি যে অক্সিলিয়ারি ভার্বটা বললেন সেটা অ্যাকচুয়ালি মানে ইয়েটা কি হবে, মানে ডেফিনেশনটা এমনি কি, আমি বুঝতে পারলাম না। দেখো, প্রাইমারি অক্সিলিয়ারি আমরা এর কোনো ডেফিনেশন হয় না, আমরা সুবিধার্থে বলি, মানে যে অক্সিলিয়ারি ভার্বগুলো প্রধানত মেন ভার্বের আগে গিয়ে বসে তাদেরকে আমরা বলি প্রাইমারি অক্সিলিয়ারি। অ্যাকচুয়ালি এদের কোনো মানে হয় না, ডেফিনেশন হয় না, শুধু এদের উদাহরণটা দিয়ে আমরা বলে রাখি যে প্রাইমারি অক্সিলিয়ারি মানে সেই সমস্ত ভার্বগুলোই, যে সমস্ত ভার্বগুলো ডিরেক্টলি আমাদের মেইন ভার্বের আগে গিয়ে বসে। তুমি যখনই বলবে মোডাল অক্সিলিয়ারি তখন মোডাল ভার্বগুলো চলে আসবে।
এগুলোকে স্যার বলা হয় এখানে যেমন এই যে আপনি উদাহরণ দিয়েছিলেন না, হি ইজ সিঙ্গিং আ সং, হুম, তাহলে এখানে ইজটা তো এখানে সরি, সিঙ্গিংটা তো আপনার অক্সিলিয়ারি, তাহলে এটা না না সিঙ্গিং অক্সিলিয়ারি কেন হবে? সিং গান করা, তুমি বলছো গান হুম করা। আগে বারবার একটা জিনিস বোঝো, আমি একদম আউট অফ সিলেবাস একটা কথা বলি, যেটা বলা হুম উচিত না তবুও বলি। তুমি কি করে বুঝবে কোনো ভার্ব অক্সিলিয়ারি ভার্ব না হেল্পিং ভার্ব? ঠান্ডা মাথায় বোঝো। ভার্ব মানে কি? কাজ করা। তাহলে যে হুম শব্দের দ্বারা কাজ করা বোঝাবে হুম ডেফিনেটলি সে হবে প্রাইমারি ভার্ব বা মেইন ভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট হুম ভার্ব। কাজ হুম না করা বোঝালেই অক্সিলিয়ারি ভার্ব। যদি বলি ঘুমোনো, কাজ করা না করা না, তুমি বলবে কাজ করা, তাহলে এ হুম হচ্ছে মেইন ভার্ব। যদি বলি ইজ, কাজ করা বোঝায়, তুমি বলবে না, অক্সিলিয়ারি ভার্ব। তুমি বলবে গো, যাওয়া, কাজ করা বোঝায়, তুমি বলবে হ্যাঁ, তাহলে এই মেইন ভার্ব। যদি বলে প্লে, খেলা করা, কাজ করা বোঝায়, তুমি বলবে হ্যাঁ, মেইন ভার্ব। তুমি যদি বলে সিং, গান করা, কাজ করা, বলবে হ্যাঁ, তাহলে এ মেইন ভার্ব। তুমি বলবে হ্যাভ, কাজ করা বোঝায় না, অক্সিলিয়ারি ভার্ব। তুমি বলবে ক্যান, কাজ করা বোঝায়, তুমি বলবে না, মোডাল অক্সিলিয়ারি। যদি কাজ করা বোঝায় মেইন ভার্ব, কাজ করলো না অক্সিলিয়ারি ভার্ব। এটাই মনে রাখো, সব প্রবলেম সলভ হয়ে যাবে, 90% প্রবলেম। তার মানে এখানে সিঙ্গিংটা হচ্ছে আপনার মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর হ্যাঁ। ইজটা হচ্ছে অক্সিলিয়ারি। তুমি হিসেব ফর্মুলা ফেলো যেটা আমি মুখে বললাম, কিন্তু এটা প্র্যাকটিক্যালি হুম কাউকে অ্যাপ্লাই করাবে না, কারণ এটা উচিত না হুম হুম এভাবে হুম। বলা। না ক্লিয়ার? না না, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বললাম আছে। যদি কাজ করা হুম বোঝায় তাহলে চলে আসবে হুম তোমার প্রায় মেইন ভার্ব, কাজ করলো না হুম অক্সিলিয়ারি ভার্ব। হুম ওকে, ঠিক। এবার দেখো অক্সিলিয়ারি ভার্ব। দেখো অক্সিলিয়ারি ভার্ব আমি একটু আগে বললাম দু প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এখানে সেম জিনিস লেখা রয়েছে। প্রাইমারি অক্সিলিয়ারি যেটা আমি মুখে বললাম, বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। আচ্ছা, বি নিজেও কিন্তু একটা ভার্ব। অনেক সময় না বিটা না ভয়েস চেঞ্জের সময় আমরা লিখে দিই বি ডবল এন, বিন, বিই আইএনজি, বিং, এরাও কিন্তু ভার্ব। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব, মনে রেখো। যেমন হ্যাভ, যখন আমরা পার্টিসিপেল বানাবো বা জেরান্ড বানাবো, হ্যাভিং, এরাও কিন্তু একটা ভার্ব। ক্লিয়ার? মনে রাখবে, এরা হচ্ছে সব প্রাইমারি অক্সিলিয়ারি, মানে বি ভার্ব, এইচ ভার্ব আর ডু ভার্ব, এরা সব প্রাইমারি অক্সিলিয়ারি। আর মোডাল অক্সিলিয়ারি কোনগুলো? এই যে মোডাল অক্সিলিয়ারি দেখো, মোডাল ভার্ব যারা আছে, টোটাল মোডাল ভার্ব কটা আছে? মোডাল অক্সিলিয়ারি মানে কোন আসেইনি তো তোমাদের, তুমি দেখতে পাবে কি? ওয়েট, আচ্ছা তাহলে অরিন্দমের কোয়ারিটা নিয়ে নেই। অরিন্দম বলো, তাহলে আসুক, বলো। বি ভার্বের ব্যবহারটা তাহলে কিভাবে করব? আহ, দেখো বি ভার্ব তো বেসিক্যালি ভয়েস চেঞ্জে, এই যে বিই, বি শব্দটা আসছে না, ওটা বেসিক্যালি ভয়েস চেঞ্জ হুম যাবে। যেমন তুমি যদি ভয়েস চেঞ্জ কখনো করো, আহ, উম, আহ, যে কোনো যে তুমি ভয়েস চেঞ্জ ছেড়ে দাও, টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই তুমি পেয়ে যাবে। যেমন হুম, আমি 4 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে আই হ্যাভ, এবার দেখো বলছি বি ডবল এন, বিন। কারণ আমরা জানি হ্যাভের পরে ভি3 আছে, টেন্সে যদিও শিখিয়ে দেবো, আমরা জানি হ্যাভের পরে ভি3 আসে, তখন ওটা কাউকে তো আনতে বি, পারছি না, বিরই থার্ড ফর্ম বিন বসিয়ে দিলাম। আই হ্যাভ, তাহলে কি বি, বি এর পাস্ট ফর্মটা বিন? বি এর পাস্ট ফর্মও বিন, মানে ভি2ও বিন, ভি3ও বিন। ওকে, বি আচ্ছা, এর তা জেরান্ড ফর্ম হচ্ছে বিং, আইএনজি। যখন আইএনজি নেয়ার কেউ থাকে না তখন বি চলে আসে, আইএনজি হয়ে গেল বিং। যেমন হ্যাভ ভার্বের আইএনজি করতে হয়, তখন আমরা বলি হ্যাভিং। ক্লিয়ার? হুম, এছাড়া হুম, কিছু হুম। নেই এর ভেতরে। আর বলছি যেমন সি সিঙ্গিং, সেরকম সি আহা, বি সিঙ্গিং এরকম তো হয় না না না, কি করে হবে এরকম। তুমি? কারণ আমাদের তো মেইন ভার্বের আগে প্রাইমারি অক্সিলারি দেবে তোমার, কারণ অ্যাকচুয়ালি কিছু কিছুর জন্যই বরাদ্দ। ক্লিয়ার? ও, কিছু আচ্ছা কিছু আচ্ছা, ভার্ব যেমন ঠিক। আই এর পরে তুমি এম ছাড়া কিছু ইউজ করতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হুম, পার্টিকুলারলি তুমি চাইলেও ইউজ করতে পারবে না, সেটা তোমার পার্টিকুলারই ভুল। আমরা যদি করি সেটা আমরা জোর করে করবো। আচ্ছা, ঠিক আছে। হুম, দেখো নেক্সট, আমি সে মোডাল ভার্ব এনে বসে রয়েছি, এখনো তোমাদের মোডাল ভার্বই আসেনি। মোডাল ভার্বটাই লাস্ট স্লাইড ছিল, যাই হোক। মোডাল অক্সিলিয়ারি, দেখো দেখো মোডাল অক্সিলিয়ারি এস, মোডাল অক্সিলিয়ারি ব্যাপারটা কি?
পরের দিন আশা করছি এর একটা ব্যবস্থা করে ফেলবো, কারণ আমার পড়াতে ভীষণ ফোকাস নষ্ট হচ্ছে, বারবার তোমাদের দেখছি এসছে কিনা। দেখো, মোডাল অক্সিলিয়ারি অ্যাকচুয়ালি মোডাল ভার্ব 10টা: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অটের পরে টু বসবে, অটের পরে টু বসবে। ক্লিয়ার? তাহলে মোডাল অক্সিলিয়ারি কি কি? অ্যাকচুয়ালি 10টা, 5টা বেস এবং তাদের পাস্ট ফর্ম হচ্ছে অন্যটা। যেমন ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। যেমন শ্যাল, এর পাস্ট ফর্ম কি? শুড। যেমন উইল, এর পাস্ট ফর্ম কি? উড। মে, এর পাস্ট ফর্ম কি? মাইট। মাস্ট, এর পাস্ট ফর্ম কি? উড। এই যে নিড, ডেয়ার, ইউজ টু, এদেরকে বলে বেয়ার। এগুলো পরে আমরা আলোচনা করব, উল্টো গুলিয়ে ফেলবো আমি তোমাদের সাথে, মানে টোটালটাই গুলিয়ে যাবে। নিড, বেয়ার, ইউজ টু এগুলোও ব্যবহার হয় মোডাল অক্সিলিয়ারি হিসাবেই। ক্লিয়ার? এদের ব্যবহার যখন টেন্স শেখাবো তখন আমি এদের ব্যবহার তোমাদেরকে করিয়ে দেবো। ক্লিয়ার? যেহেতু আমরা জাস্ট মোডাল অক্সিলিয়ারিটা কি জানছি, মোডাল অক্সিলিয়ারি বেসিক্যালি মোডাল ভার্বগুলোকেই আমরা মোডাল অক্সিলিয়ারি বলবো। কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট। আমি একটা জিনিস বলে রাখি তোমায়, যখন ফিউচার টেন্স আমরা ব্যবহার করব, যখন ফিউচার টেন্স ব্যবহার করব, শ্যাল আর উইল এরাই ব্যবহার হবে, আর কেউ কিন্তু ফিউচার টেন্সে আসবে না। ক্লিয়ার? যখন ফিউচার টেন্স ব্যবহার করব, শ্যাল এবং উইল এরা দুজনই আসবে, আর কেউ আসবে না। শ্যাল এর পাস্ট টেন্স শুড আসবে, আর উইল এর পাস্ট টেন্স উড। ওটা মনে রাখবে। পৃথিবীতে শ্যাল বসে আই আর উই এর পরেই, পৃথিবীতে আই এবং উই এর পরেই শ্যাল বসে, আর পৃথিবীতে যা কিছু আছে তারপরে উইল বসবে। আই আর উই এর পরেই শ্যাল, আর বাকি পৃথিবীতে যা আছে তারপরে বসবে উইল। একটা জিনিস মনে রাখবে, যদি কোনো জায়গায়, যদি কোনো জায়গায় আই এর পরে শ্যাল না বসে উইল বসে যায়, তুমি মনে রাখবে সেন্টেন্সটা কিন্তু ভুল নয়। ওই সেন্টেন্সটায় বোঝাতে হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে, ইমফাসিস, জোর দিয়ে বলা হচ্ছে। সেই কারণে কি হয়, যে ভার্ব নেয়ার দরকার তা না নিয়ে অন্য নেয়। যেমন আমি বলি না, তুই কাজটা করতে পারবি তো? আই উইল, আমি পারবই। তাহলে মনে রাখবে তখন জোর দিয়ে বোঝানো হয়, সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই। কমন এররের ক্ষেত্রেও আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো, তোমরা ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবে শুধু যদি বলে শ্যাল কোথায় বসে, আই আর উই, আর পৃথিবীতে যা কিছু আছে তারপরে উইল। মোডাল অক্সিলিয়ারি প্রধানত কটা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট। বাকিগুলো যা আছে এর ব্যবহার না জানলেও চলবে, যেহেতু এর ব্যবহার আলাদা করে আমাদের পড়তে হবে। ক্লিয়ার? এখান থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে? নাহলে পরেরটায় যাবো আমি। একটু নো লিখে দাও চ্যাট বক্সে, তাহলে আমার সুবিধা। আমি একটু লিখছি কম, বুঝলে? আমি এই নেটটা স্লো বলে একটু লিখছি কম। ওকে ওকে, ঠিক আছে, আমি পরেরটায় আসি। এবার দেখো, আর এক প্রকার ভার্ব আছে ফাইনাইট আর নন ফাইনাইট। ক্লিয়ার? আর এক প্রকার ভার্ব আছে ফাইনাইট আর নন ফাইনাইট। দেখো, এই ভার্বগুলো লাগে না, তবুও তোমাদের বললাম, কারণ সেই আমি না বললেও তোমরা আমায় জিজ্ঞেস করবে। ক্লিয়ার? প্রথমে বলি ফাইনাইট আর নন ফাইনাইটের গল্পটা কি। প্রথমে বলি ফাইনাইট। একই জিনিস, শুধু নামগুলো পাল্টে আলাদা করে নাম করা, সব ওই মেন অক্সিলিয়ারি ভার্বের মধ্যেই ঢুকে। দেখো, ফাইনাইট ভার্ব কাদেরকে বলি? ফাইনাইট ভার্ব বলি যারা চেঞ্জ হয় কিসে? নাম্বার, পার্সন আর টেন্স অনুযায়ী, এবং যাদের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে তাদেরকে ফাইনাইট বলি, ফাইনাইট ভার্ব বলি। আরও এই ব্যাপারটা ক্লিয়ার করবো যখন তোমায় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কখন করাবো, যদি তোমাদের সিলেবাসে থাকে, নাহলে তো হাতই দেবো না। দেখো কি ফাইনাইট ভার্ব কোনগুলো? যে সমস্ত ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী চেঞ্জ হয় এবং যাদের একটা করে সাবজেক্ট থাকে। যেমন আই স, তাহলে সটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে তুমি বলতে পারো সটা কি ভার্ব? মেন ভার্ব। ক্লিয়ার? বারবার মনে রাখবে একই জিনিস, একই জিনিস, সেটা নাম বদলে এক একটা ফর্মে আসে। যেমন হির পরে কি বসাই আমরা? ইজ। আবার হির পরে আই এর পরে কি বসাই? এম। এরা সব কি হয়ে গেছে? এরা সব হয়ে গেছে ফাইনাইট ভার্ব। কিন্তু মনে রাখবে দুটোর পরে মেন ভার্ব বসাতে হবে। জাস্ট ওসব কিচ্ছু জানা লাগবে না, তুমি শুধু মনে রাখো ফাইনাইট ভার্ব সেই ভার্বগুলো যাদের একটা সাবজেক্ট থাকবে, আর অবশ্যই তারা চেঞ্জ হবে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী। যখন আই এর পরে যেমন আমরা এম বসাবো, হি এর পরে ইজ বসাবো, আবার দের পরে আর বসাবো। তাই যখন আমরা নাম্বার চেঞ্জ হয় বা পার্সন চেঞ্জ হয়, তখন আমরা এদের ভার্বগুলোকেও চেঞ্জ করে দিই। ক্লিয়ার? এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার আসি নন ফাইনাইট ভার্ব কি। দেখো, নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ভার্ব
যারা, আমি একেবারে পড়িয়ে দিই না, পড়তে সুবিধা হবে। নন ফাইনাইট ভার্ব ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ইজ নট লিমিটেড বাই এ পার্সন, নাম্বার অর টেন্স। মানে ফাইনাইট ভার্বের ঠিক উল্টো। ফাইনাইট ভার্বের কি, ফাইনাইট ভার্বের কি দরকার ছিল, একটা সাবজেক্ট, আর কি দরকার ছিল, তারা ব্যক্তি মানে পার্সন, নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার বলতে 1 2 3 4 কথা বলছি না, কিন্তু সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারের কথা বলছি। পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এরা যখন চেঞ্জ হয়, এরা যখন পরিবর্তন হয়, তখন তাদেরকে বলেছিলাম ফাইনাইট। কিন্তু যে সমস্ত ভার্ব, সে পার্সন চেঞ্জ হোক, নাম্বার চেঞ্জ হোক আর টেন্স চেঞ্জ হোক, ওরা কখনো গায়ে মাখবে না, ওরা চেঞ্জ হচ্ছে হোক, আমার নিজেরটা নিজে বজায় রাখবো, এই সমস্ত ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। মানে যে সমস্ত ভার্ব পার্সন, নাম্বার, টেন্সের চেঞ্জ হলেও নিজেদের চেঞ্জ করে না, তাদেরকে বলবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। পরীক্ষার হলে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, শুধু এই 3টে নামই জিজ্ঞেস করবে, এর ভেতরে কোনো দিন না গিয়েছে না ইন ফিউচার যাবে। কি কি? ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ক্লিয়ার? 3টে নাম মনে রাখবে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ওকে, এবার আসি ইনফিনিটিভটা কি, কারণ একটু জিনিসটা বুঝিয়ে দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে ইনফিনিটিভ ব্যাপারটা কি। তো ইনফিনিটিভ হলো যখন ভার্বের সঙ্গে টু যুক্ত থাকবে। ইনফিনিটিভ কি? যখন ভার্বের সঙ্গে টু যুক্ত থাকবে। দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এটা আমি বলে রাখি, কমন এররের ক্ষেত্রেও লাগবে তোমার। টু এর পরে পৃথিবী উল্টে যাক, ভার্বের প্রথম ফর্মই বসবে, মানে প্রেজেন্ট ফর্মই বসবে, দ্যাট মিনস V1 বসবে। তুমি যখনই টু আনবে, পৃথিবী উল্টে যাক, তারপরে কিন্তু অবশ্যই তোমার V1ই আনতে হবে, অন্য কিচ্ছু আনলে চলবে না, যাই ইউজ করবে সেটাই তোমার ভুল। আর বির পরে V3 আসে। যাই হোক, আমি শুধু টুটাকে নিয়েই বলি, বাকিটা তোমাদের টেন্সে পেয়ে যাবে তুমি। টু এর পরে অলওয়েজ V1। বেস ফর্ম বলতে আমরা বোঝাতে চাইছি কি? V1। বেস ফর্ম বলতে আমি বোঝাতে চাইছি V1। টু এর পরে V1 বসবে। যেমন হি লাইকস টু প্লে ফুটবল, হি লাইকস টু প্লে, দেখো টুর পরে কি বসালাম? প্লে। বলো তো, কমেন্টেই বলবে এর মধ্যে ইনফিনিটিভকে আর মেইন ভার্বকে, কমেন্টে বলো হি লাইকস টু প্লে ফুটবল, এর মধ্যে ইনফিনিটিভকে, আচ্ছা V1 মানে প্রেজেন্ট ফর্ম, V1 মানে প্রেজেন্ট ফর্ম, যেমন আমরা বলি গো, ওয়েন্ট, গান। গোটা হচ্ছে V1, ওয়েন্টটা হচ্ছে V2, আর গানটা হচ্ছে V3। V1 কে বলা হয় প্রেজেন্ট, একদম বিক্রম ঠিক বলেছো, V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 কে বলি পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল। অরিন্দম একদম, টু ইনফিনিটিভ। আচ্ছা, টুর পরে ভিটাও ভার্বটাও বলো, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? আমি আবার বলি, টু প্লে ইনফিনিটিভ, আর মেন ভার্বটা কি? টুটা কি? আর সরি, লাইকটা কি? লাইকটা হচ্ছে তোমার মেইন ভার্ব। ওকে, আচ্ছা আমি একটা কমেন্টের লাইন লিখছি, তুমি দেখি কেমন বুঝেছো। ওই লাইনটাকে তুমি মেইন ভার্ব আর ইনফিনিটিভ খুঁজে বের করো। এই ভার্বটা যেটা আমি কমেন্টে লিখলাম, এই ভার্বটায় এই ওয়ার্ডটার মধ্যে তুমি বের করো আই গো টু স্কুল, এর মধ্যে মেইন ভার্ব আর ইনফিনিটিভটা বলো। প্রত্যেকে আনসার করো, ঠিক হোক ভুল হোক প্রত্যেকে অ্যাটেম্প্ট করো। আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। প্রিন্সিপাল বা মেইন ভার্ব গো, অরিন্দম ঠিক আছে, বিক্রম গো, গো টু, গো মেইন ভার্ব, ত্রিনা ঠিক আছে, বাকিরা রিপ্লাই দাও। আর ইনফিনিটিভটা কেউ বলো, গো তো মেইন ভার্ব, প্রসেনজিৎ ঠিক আছে, আর ইনফিনিটিভটা বলো। মেন ভার্বটা তো আমি বুঝে গেলাম, কারণ আমি জানি তুমি মেন ভার্ব পারবে, কারণ যার দ্বারা কাজ করা বোঝায় তার দ্বারা তুমি মেন ভার্ব বসিয়ে দিয়েছো, বুঝতে পেরেছি। ইনফিনিটিভ, অরিন্দম এক্স্যাক্টলি এটাই আমি শুনতে চেয়েছিলাম, এক্স্যাক্টলি গো টু ইনফিনিটিভ। ত্রিনা, প্রসেনজিৎ একদম, বিক্রম একদম, দেখো বিক্রম অরিন্দম এক্স্যাক্টলি ধরেছে। আমি যখন বলেছি গো টু স্কুল, আমি যখন কথাটা বললাম আই গো টু স্কুল, দেখো টু এর পরে স্কুল আছে, স্কুলটা কি অদিতি? একদম, স্কুলটা কি ভার্ব? স্কুলের দ্বারা কি কাজ করা বোঝাচ্ছে? স্কুল তো নাউন, স্কুল তো নাউন। এটা হচ্ছে টেটের ইন্টারভিউ এর কোশ্চেন। ক্লিয়ার? একদম কমন, একদম। গো মেইন ভার্ব,
টু স্কুল ইনফিনিটিভ না শুভজিৎ, টুর পরে V1 থাকবে, আমি দেখো বারবার লেখা আছে টুর পরে যখন V1 থাকবে তখন সেটা ইনফিনিটিভ হবে। স্কুল তো নাউন, তুমি স্কুলকে কি করে ভার্ব ধরছো, V1 ধরছো তুমি। তাই এই বাক্যে শুধু মেইন ভার্বই আছে। কি সেই মেইন ভার্ব? তার নাম হচ্ছে আই এর পরে যে গো, সেই গোটা। আর টু স্কুল ইনফিনিটিভ নয়। ক্লিয়ার? টু স্কুল ইনফিনিটিভ নয়, ডিরেকশন বোঝাচ্ছে, সেখানে টু প্রিপোজিশন। ওকে, আমি আবার বলি, যদি বলি আই লাভ টু ইট, এই বাক্যে বলো তো কি আছে, আই লাভ টু ইট। এই বাক্যের বলো তো ইনফিনিটিভ বের করো তো, আর মেইন ভার্ব বলো তো। প্রত্যেকে অ্যাটেম্প্ট করো, আমি লিখছি না কারণ হয়তো স্লো হয়ে যাবে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, বাট তোমরা একটু ইয়ে করো। আই লাভ টু ইট, এখানে টিনা টু ইট ইনফিনিটিভ, টু ইট ইনফিনিটিভ, বিক্রম টু ইট ইনফিনিটিভ, এক্স্যাক্টলি টু ইট ইনফিনিটিভ, টু ইট ইনফিনিটিভ, আর লাভ মেইন ভার্ব, এক্স্যাক্টলি প্রসেনজিৎ, লাভ মেইন ভার্ব, এক্স্যাক্টলি। এই তাহলে ক্লিয়ার হয়ে গেছে। বাকিরাও আশা করি অনেকগুলো একদম। টিনা লাভ মেইন ভার্ব, অদিতি সৌমেন পাত্র একদম একদম, সৌমেন একদম লাভ মেইন ভার্ব, টু ইট ইনফিনিটিভ। ওকে ওকে ওকে, বুঝে গেছি, এটা আর লাগবে না আমার। আসি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ বলো 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 বলো। হ্যালো, হ্যাঁ 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 স্যার বলো। বলছি যে আমার যেটা প্রবলেম ছিল আমি বুঝে গেছি, মানে টুটা আপনার ভার্বের ঠিক আগেই থাকবে, মানে টু হ্যাঁ প্লে, আমি তো টু সেটাই গো। লিখলাম না, টু প্লাস V1 হ্যাঁ হ্যাঁ, ভার্বের আগে থাকতে হবে। এক্স্যাক্টলি। আমি হ্যাঁ জানতাম ও এটা ভুল করবে, সেখানে আমি দিলাম উদাহরণটা। আর হ্যাঁ হ্যাঁ, না আমি আমি ওটা মানে গুলিয়ে যাচ্ছিল যে টুটা পরে আছে, তো ওটা নিয়ে ওকে কনফিউশন ছিল। ওকে, আর স্যার V1 V2 V3 ওটা আরেকবার আমাকে একটু বলুন, আমি ওটা V1 বুঝতে হচ্ছে মানে। প্রেজেন্ট ফর্ম। ধরো তুমি একটা কথা বলছি, গো, ওয়েন, হুম, তিনটে ফর্ম। হ্যাঁ হ্যাঁ, গোটা হুম, হচ্ছে V1 যেটাকে বলে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ ওয়েনটা হচ্ছে পাস্ট ফর্ম যেটাকে বলে পাস্ট, মানে V2 যাকে বলে পাস্ট ফর্ম, এটা টেন্সে আসবে তোমার। আর হ্যাঁ V3 হ্যাঁ হ্যাঁ, হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে V3। V4 হুম হচ্ছে গোয়িং, জেরান্ট। V5 হুম, হচ্ছে ইনফিনিটিভ। আছে, এগুলো প্রয়োজন হয় না, V1 V2 V3 পড়ো ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Next, দেখো নেক্সট, প্রতিদিনই 20-30 মিনিট করে এক্সট্রা যায়, যেটা নেট স্লোর কারণে। দেখো ইনফিনিটিভের পরে এবার আসি, দেখো এই বেয়ার ইনফিনিটিভের উদাহরণ জিজ্ঞেস করে, পড়াতে পড়াতে ভুলে গেছিলাম। যেমন কিছু কিছু ভার্ব থাকে, আগে দেখে নিই তোমাদের ওখানেও চেঞ্জ হয়েছে নাকি। এখনো তোমাদের ওখানে চেঞ্জ হয়নি। চলো, তোমাদের ওখানে মনে হয় চেঞ্জ হয়নি না তোমাদের এখনো ওখানে? নো 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 নো, দেখতে পেয়েছি আমি, চেঞ্জ হয়নি। সমস্যা করলাম তো আমি। দীপা বুঝতে পেরেছি চেঞ্জ হয়নি, আমার এখানেও দেখাচ্ছে, তোমাদের ওখানে চেঞ্জ হয়নি। চলো, যারা চেঞ্জ হয় তারা যার যার প্রবলেম আছে একটু মিটিয়ে নিই। আর একটাই স্লাইড আছে প্রবাবলি। আচ্ছা বলো পীযূষ, বলো। পীযূষ না তোমার নামটা, পীযূষ বলছি, বলো। প্রবলেম হচ্ছিল, রেশন গুলো হচ্ছিল না, যে ইয়ে কিছু করতে পারলাম না। অ্যাকচুয়ালি হ্যাঁ বলো বলো, কোশ্চেন বলো, সরি বলো। আমারই প্রবলেম, ফ্যাকাল্টির থেকে প্রবলেম, প্রবলেমটা আমারই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, নেটের একটা প্রবলেম হয়তো, ডিসকানেক্ট হচ্ছে। বলো বলো, এবার নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বলো বলো বলো, তোমার ডাউটটা বলো। স্যার বলছি, বি এর পাস্ট ফর্মটা কি ওয়াজ না বিন? বি ভার্বের পাস্ট ফর্ম বি, এর পাস্ট ফর্ম বিন, বিন। যদি বিটাকে তোলো, অ্যামিজারের পাস্ট, যদি বি ভার্বটাকে বলো গোটা, এটা খুব কমপ্লেক্স ম্যাটার এবং খুব ডিবেটেবল ম্যাটার। বি একে V3 বানাও, VT বানাও, তাহলে হচ্ছে বিন। আর বি ভার্বের আসছে অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ হয়, অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ হয়। আচ্ছা প্রবলেমটা হচ্ছে
অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ আর, বুঝলে? হুম। এ তো চেঞ্জই হলো না, আমি তো ভীষণ সমস্যায় পড়ে গেলাম তাহলে। খুবই সমস্যায় পড়ে গেলাম, এখনো চেঞ্জ হচ্ছে না। একটাই স্লাইড ছিল। এসছে, তাই না? অনেকে তো চলে গেছে। প্রসেনজিৎ, আমি আচ্ছা দাঁড়াও, তোমারটা নিয়ে নিই, একটাই স্লাইড, বেয়ার ইনফিনিটিভটা করিয়েছে তো। বলো বলো প্রসেনজিৎ, বলো। শুনতে পাচ্ছি, বলো প্রসেনজিৎ। স্যার চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই পড়ি, সেটা তো আমি নেক্সট দিন দেখছি, যেভাবে ওকে একটা ব্যবস্থা করবো। ওখানে ঠিক আছে। দেখো, বেয়ার ইনফিনিটিভ কাদের বলে? বেয়ার ইনফিনিটিভ একদম ধরে মুখস্থ করে ফেলবে। বিড, মেক, নিড, ডেয়ার, সি, ইয়ার, এই কটা নাম ইম্পর্টেন্ট, বাকি সেটা জুড়ে দিয়েছি কারণ শেষ নেই। এরা ব্যবহার হয়, কিন্তু এদেরকে ইনফিনিটিভ হিসাবেই নেব, এই কারণে এদেরকে বলে বেয়ার ইনফিনিটিভ। এক্সাম যদি কোনোদিনও তোমার অপশনাল নেয়, ওখানে তোমার করবে যে বেয়ার ইনফিনিটিভের দুটো উদাহরণ দাও। লাগে না এত, একটা দুটো মনে রাখলেও হবে তো। বিড, লেট। আচ্ছা, আমি ব্যাপারটা কি বলি, মেক হার স্ট্যান্ড, তাহলে অ্যাকচুয়ালি উচিত কি ছিল? টু মেক হার স্ট্যান্ড, মানে তাকে দাঁড় করিয়ে রাখো। টু মেক হার স্ট্যান্ড বলি না, মেক হার স্ট্যান্ড। লেট পিপল গো দেয়ার, লেট, টু লেট কখনো আমরা বলবো না। ইউ নিড নট লিভ দ্য প্লেস, আমাদের বলার প্রয়োজন নেই ইউ নিড টু নট প্লেস, এরকম বলার প্রয়োজন হয় না। এরা এই ভার্বগুলো, যে ভার্বগুলো দিলাম আমি, সেই ভার্বগুলো ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই জিজ্ঞেস করে। এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভস, মানে এদেরকে টু লাগে কিন্তু ব্যবহার হয় ইনফিনিটিভের মতো। এদের টু এর প্রয়োজন কিন্তু এদের ব্যবহার হয় ইনফিনিটিভের মতোই, তাই জন্য এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, এটাই লাস্ট স্লাইড। এবার বলো, প্রত্যেকের প্রবলেম বলো। আমি সে বেয়ার ইনফিনিটিভটা কিসের প্রকার, মানে কোন ভার্বের? ইনফিনিটিভেরই ব্যতিক্রম বলি না, প্রত্যেকটা জিনিসের আচ্ছা ইনফিনিটিভেরই ব্যতিক্রম এটা। আচ্ছা, ইনফিনিটিভেরই ব্যতিক্রম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, কারণ এদেরকে টু লাগে না, এদের টু আচ্ছা, লাগে না। তাহলে স্যার এটা তো নন ফিনিট ভার্বের মধ্যে পড়ছে না, কারণ নন ফিনিট ভার্ব তো আপনার তিন প্রকার দাঁড়াও, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। না তো না, সেখানে এদের টু লাগছে না, কিন্তু ব্যবহার তো হয় ইনফিনিটিভের মতোই না। ও এদের আচ্ছা 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 এদের টু নেই, কিন্তু এদের আচ্ছা, ব্যবহারটা তো ইনফিনিটিভের মতনই হয়, সেই কারণে এদেরকে হ্যাঁ আমরা হ্যাঁ, বলি বেয়ার ইনফিনিটিভ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার। বলো প্রসেনজিৎ, বলো। স্যার মাঝে মাঝে তো আমরা টু লেট বলে থাকি না? টু লেট যেটাকে বলি এলএটি, আচ্ছা আচ্ছা। প্রোনাউন্স ওয়ার্ড মিনিংটা হচ্ছে এলএটি, কি দেরি দেরি। দেরি দেরি। আচ্ছা হুম হুম। আচ্ছা, আর কেউ আছে? নাহলে আমি এখানে শেষ করবো, কারণ আমার দুটো স্লাইড বাকি রয়েছে, আমি নেক্সট দিন করিয়ে দেবো, কারণ এইভাবে তো সম্ভব হচ্ছে না, আমি বোরিং ফিল করছি, তোমরা তো নিশ্চয়ই করছো। আর কারো কি? আমি যতটুকু করিয়েছি এর আমি নোট দিয়ে দেবো ওখানে। বলো। স্যার গ্রুপ ভার্বগুলো আছে তো? আপনার নামটা কি জানতে পারি? না, এটা সম্ভব না। আচ্ছা, গ্রুপ ভার্ব কি বলো? স্যার গ্রুপ ভার্ব কি সিলেবাসে আছে? ডেফিনেটলি করতে হবে? 100% সিলেবাসে আছে, প্লাস ওটা তোমাকে করতেই হবে। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব ছাড়া তুমি ভাবছো কি করে? স্যার ফ্রেজাল ভার্ব কিন্তু এবারে WBP যেটা মেন পরীক্ষা হলো আজকে, আমি সেখানে কিন্তু ফ্রেজাল রাত ভার্ব হয়ে থেকে গেছে, শেখায়। আলোচনা করো না। ডাব্লিউবিপি নিয়ে কোনোদিন পারলে আলোচনা করব। সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজ, আর কিছু না। আমিও বলছি।
কারণ ওখানে এবার ন্যারেশন ভয়েস চেঞ্জই আসেনি। যাই হোক, আর কিছু, আর এই আমাদের এর উপর বেস করেই বলো। অনেকে ডাব্লিউবিপির সঙ্গে দূর দূর পর্যন্ত এখানে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম মোটামুটি এখানে কারো অসুবিধা নেই। তাহলে একটুখানি নো লিখে নাও, আর একটু রেটিং ফেটিং যা থাকে একটু দিয়ে দিও। হ্যাঁ, রেটিং নেই তার কি, আমার যে ফেসিলিটি তোমাদের দিচ্ছি, নেটওয়ার্কের যে অবস্থা। আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু পড়ালাম না, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং দেখো, সত্যি কথা বলতে কি, তোমরা যে কজনই এখানে আছো বা তোমরা যারাই অনলাইন পড়ছো, আমি একদম বলে না, পাতির থেকেও পাতি পড়ানো যাকে বলে, সেটাই পড়াচ্ছি যাতে তোমরা বোঝো। তারপরেও যদি ডাউট থাকে স্পষ্টভাবে ডাউটটা জিজ্ঞেস করবে, কারণ মনে রাখবে যেদিন থেকে আমাদের প্র্যাকটিস সেশন বা প্র্যাকটিস সেট শুরু হবে, সেদিন কিন্তু আমার মধ্যে মায়া দয়া বলে কিছু থাকবে না। তখন কিন্তু আমরা টার্গেট নেবো একদিনে কটা কোশ্চেন মারতে পারছি। যা নিজের মনের মধ্যে ডাউট পড়া চলাকালীন সলভ করো। যখনই আমরা জেনে যাব সিলেবাস এটা, দেখো আমি যেটা করাচ্ছি সেটা সিলেবাসের মধ্যে, কারণ টেন্স বাদ দিয়ে কোনোদিন কোনো প্রশ্নই হয় না। টেন্স বাদ দিয়ে কোনোদিন কোনো সিলেবাস, ইংরেজি সিলেবাসই হয় না। হোপফুলি যেদিন আমরা জেনে যাব যে আমাদের এই সেকশন আছে, যেমন আমি ভোকাবে খুব তাড়াতাড়ি ঢুকে যাব, তারপরে যখন আমরা এক্সামের 3 মাস বাকি থাকবে, সেই সময় তোমরা যতই আমায় রিকোয়েস্ট করো না কেন যে স্যার ওই বেসিকটা একটু বলো, পসিবল হবে না। কারণ কি, আমার তখন সবার আগে দাঁড়িয়ে যাবে তোমাদের কমন পাওয়ানোটা নিয়ে। তাই আমি যখন তোমাদের মন খুলে, এখন আমাদের কাছে অনেক টাইম, একটা ভাড়া নিয়েই তোমাদের আমি একদিন কাটিয়ে দিলাম। কারণ মনে রাখবে, এখন আমি টাইম দিতে পারছি কারণ আমাদের কাছে সামনের ব্যাকগ্রাউন্ডটা নেই। সুতরাং এক্সাম যত পিছিয়ে যাবে না, যদি তোমাদের 2 মাসও পেছায়, তোমাদেরই লাভ। তার কারণ হচ্ছে ইংরেজি যদি তোমার স্ট্রং না হয়, আমি বলে রাখছি এখানে একটা কথা মিলিয়ে নিও, যদি চাকরি তোমাকে পেতে হয় অন্যদের থেকে আগাতে হবে ইংরেজিতে, কারণ ইংরেজি একদিনে তোলা পসিবল, সাবজেক্ট তুলে নেবে, ইংরেজি পাবে না। আচ্ছা, বলো অরিন্দম, বলো। যখন জমে যাবে স্যার, অনেক যখন জমে যাবে তখন কি করে মনে রাখবো তো? দেখো, প্রশ্ন যে তারও ট্রিক্স আছে, চাপ নিও না, আছি তো আমি, ঠিক আছে, চিন্তা করো না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আছে, চাপ নিও না। জাস্ট আমি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বলছি না, একটু মাইন্ড নিও, একটু খেয়াল। ওকে আমি আবার বলছি তোমাদেরকে, আমি একটা এক্সট্রা জিনিস সিজিএল সিএইচএসএল এ যা পড়াই তার 0.5%ও তোমাদের দিচ্ছি না। তার কারণ হচ্ছে তোমাদের এক্ষুনি যদি আমি সিজিএল সিএইচএসএল মানে লেভেলের ঢুকিয়ে দিই না, সব কটা পড় দিয়ে যাবে, আর ওই পড়ে লাভ নেই। তুমি প্রশ্ন হচ্ছে তুমি একটা জিনিস পড়ো, কিন্তু ওর রুট বুঝে পড়ো, যে ওর ভিতর থেকে যদি তোমাকে পরের দিন কেউ বলে এই চ্যাপ্টারটা পড়িয়ে দে, তুমি যেন পড়াতে পারো। কারণ অনেক কিছু শিখলাম, কিছুই ডেলিভার করতে পারলাম না, দরকার নেই। ক্লিয়ার? আর মনে রাখবে একটা জিনিস, ইংরেজি যার স্ট্রং সে এক্সাম বেরিয়ে যাবে, যার ইংরেজি উইক, আমি সাদা কাগজে লিখে দিলাম, তাকে এক্সাম ক্লিয়ার করতে গেলে তাকে চোখের জল ফেলতে হবে। যদি বিশ্বাস না হয়, যারা ডাব্লিউবিপি যাদের ব্যাচ ছিল তাদেরকেও আমি একই কথা বলেছি, মিলিয়ে নিও। যদি তোমরা তো ডাব্লিউবিপি ব্যাচে নেই, মিলিয়ে নিও, আমি একই কথা বলেছিলাম। আজকে যারা ডাব্লিউবিপি এক্সাম দিয়ে বাড়ি এসে, তাদেরকে জিজ্ঞেস করো যে তোদের কোন টপিকটা নাম্বার যদি 5টা নম্বরও এনে দিত, তুই বেরিয়ে যেতিস, একই কথা বলবে ইংরেজি। যাই হোক, আমরা আর কথা বাড়ালাম না। যাই হোক, নেটওয়ার্কের সমস্যার জন্য একটু প্রবলেম হলো। এনিওয়েজ, আমরা এখানেই ক্লাস শেষ করলাম। যতটুকু পড়িয়েছি নোটটা দেবো, একটু খাতায় টুকে নিও, নোট আউট। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। রেকর্ডিং থাকবে, যারা পরে রেকর্ডিং দেখছো তাদের একটাই রিকোয়েস্ট, তোমরা নোট মেকিং করো। পড়ছো অথচ খাতায় লিখছো না, ও পড়ার কোনো দাম নেই। ওকে, অবশ্যই নোট মেকিং করো। আজকের ক্লাস এখানেই রাখলাম। অলওয়েজ ভালো থাকো। গুড নাইট।